আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পরই 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ার ফ্লোরেক্সে ব্যাপক ক্ষয়ক্ষতি, 2 জনের মৃত্যু, সুনামি সতর্কতা জারি। এবার হরমুজকে মার্কিন অঞ্চল ঘোষণার হুঁশিয়ারি ট্রাম্পের, ইরানের ওপর কঠোর অর্থনৈতিক চাপের ইঙ্গিত, হুমকিতে অবিচল তেহরান, অনুমতি ছাড়া চলতে পারবে না কোনো জাহাজ। ইরানের নতুন হুঁশিয়ারি, এবার কি নিশানায় যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড? আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডারের বার্তায় বাড়ল বিশ্বজুড়ে উদ্বেগ। ইরানের সামরিক কৌশলে বড় পরিবর্তন, এবার শত্রুর ভূখণ্ডে হামলার প্রস্তুতি, আইআরজিসির জেনারেলের হুঁশিয়ারি, সুযোগ পেলেই সরাসরি আঘাত। ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্পের গোপন যাত্রা, আঙ্কারা থেকে ফেরার পথে রহস্য, কড়া নিরাপত্তার আড়ালে কি ঘটেছিল, চাঞ্চল্য বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। ধ্বংসস্তূপ থেকেও অপ্রতিরোধ ইরান, 75% ক্ষেপণাস্ত্র ড্রোন সক্ষমতা অক্ষত রাখার দাবি, আমেরিকাকে করা হুঁশিয়ারি তেহরানের, লড়াই এখনো শেষ হয়নি। ইন্দোনেশিয়ার ফ্লোরেক্স দ্বীপের উপকূলে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে অন্তত 2 জন নিহত এবং 1 জন আহত হয়েছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর 6:58 ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল পূর্ব নাসা তেরেঙ্গাদ প্রদেশের এন্দে শহর থেকে প্রায় 68 কিলোমিটার উত্তর পশ্চিমে। ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ইন্দোনেশিয়ার ফ্লোরেক্স দ্বীপের উপকূলে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে অন্তত 2 জন নিহত, 1 জন আহত হয়েছেন। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর 5:58 ভূমিকম্পটি আঘাত আনে। এর উৎপত্তিস্থল ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্দে শহর থেকে প্রায় 68 কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে। ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে। পরবর্তী আধা ঘন্টায় 5.9, 5.6 ও 6.1 মাত্রায় 3টি আফটারশক অনুভূত হয়। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানিয়েছে, মাউমেরে বন্দরে 1 পুরুষ ও 1 নারী নিহত হয়েছেন। ভূমিকম্পের মাউমেরে অঞ্চলের বিভিন্ন স্থাপনা ও বন্দরের অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সুনামির আশঙ্কায় উপকূলীয় বাসিন্দাদের সমুদ্র সৈকত ও নদীর তীর থেকে দূরে সরে উঁচু স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিএনপিজি জানিয়েছে, বাসিন্দাদের অন্তত 2 কিলোমিটার ভিতরে অথবা সমুদ্রপৃষ্ঠ থেকে 10 মিটারের বেশি উঁচু এলাকায় সরে যেতে হবে। ইন্দোনেশিয়ার প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে ভূমিকম্পের ঝুঁকি বেশি। 1992 সালের ডিসেম্বরে একই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে 2500-এরও বেশি মানুষ নিহত হয়েছিল। কূটনৈতিক মধ্যস্থতায় কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী 60 দিনের জন্য পুনরায় খুলে দিতে ইরান ও ওমানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ তাদের মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালীতে নিষিদ্ধ করার চিন্তা করছে ইরান সরকার। অন্যদিকে সুর নরম করে ইরানের সাথে চলমান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশা প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সময়ে মার্কিন সামরিক বাহিনীতে ক্ষেপণাস্ত্র যুদ্ধের ঘাটতি থাকা তথ্য প্রকাশ্যে এসেছে। এনে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কূটনৈতিক মধ্যস্থতায় কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী 60 দিনের জন্য পুনরায় খুলে দিতে ইরান ও ওমানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ তাদের মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালীতে নিষিদ্ধ করার চিন্তা করছে ইরান সরকার। অন্যদিকে সুর নরম করে ইরানের সাথে চলমান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সময়ে মার্কিন সামরিক বাহিনীতে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধাস্ত্রের ঘাটতি থাকা তথ্যও প্রকাশ্যে এসেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বহুল আলোচিত হরমুজ প্রণালী 60 দিনের জন্য বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করতে একটি খসড়া চুক্তিতে সম্মত হয়েছে ইরান ও ওমান। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি এখন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলে রয়েছে। চুক্তির খসড়া অনুযায়ী প্রণালীতে প্রবেশের সময় ইরানের উপকূলীয় পথ এবং বের হওয়ার সময় ওমানের কাছের পথ ব্যবহার করবে পণ্যবাহী জাহাজ। এই চলাচলের জন্য কোনো বাড়তি মাশুল নেওয়া হবে না। এই উদ্যোগ সফল হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি স্মারকের সংশ্লিষ্ট ধারাগুলো সচল হতে পারে।
এদিকে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। তবে দীর্ঘ সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের পেট্রিয়ট ও থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসার তথ্য প্রকাশিত হয়েছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে নির্দিষ্ট কিছু অস্ত্রের যোগানে কিছুটা টান পড়ার কথা স্বীকার করলেও আমেরিকার অস্ত্র উৎপাদন কারখানাগুলো দিনরাত কাজ করছে বলে দাবি করেন ট্রাম্প। অন্য এক পদক্ষেপে মার্কিন ও ইসরায়েলি জাহাজ সহ প্রতিরোধ ফ্রন্ট বিরোধী যে কোনো পণ্য পরিবহন হরমুজ প্রণালীতে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে পার্লামেন্টে একটি আইনি খসড়া পর্যালোচনা করছে ইরান। এই নিয়ম অমান্য করলে পণ্যের মূল্যের 20% পর্যন্ত জরিমানার বিধান রাখা হচ্ছে প্রস্তাবিত বিল। দুই দেশের পরোক্ষ আলোচনা চূড়ান্ত পর্যায়ে থাকলেও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ফের কবে স্বাভাবিক হবে তা চুক্তিটির চূড়ান্ত অনুমোদনের উপর নির্ভর করছে। তেহরানের এক সেনা দপ্তরে বসে আছেন এক ঝানুক জেনারেল। টেবিলের উপর ছড়ানো মানচিত্র, লাল কালিতে দাগ টানা একটার পর একটা লক্ষ্যবস্তু। মানচিত্রের একদম কোনায় প্রায় 12,500 কিলোমিটার দূরে এক জায়গায় থেমে যায় তার আঙুল। আমেরিকা, ইরান সত্যি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত আঘাত হানতে পারে। সম্প্রতি এক ঘোষণায় কেঁপে ওঠে গোটা আন্তর্জাতিক মহল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্পস আইআরজিসির এক জ্যেষ্ঠ কমান্ডার রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়ে দিলেন এক নতুন সামরিক নীতির কথা। এই নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। তেহরানের এক সেনা দপ্তরে বসে আছেন এক ঝানু জেনারেল। টেবিলের উপর ছড়ানো মানচিত্র, লাল কালিতে দাগ টানা একটার পর একটা লক্ষ্যবস্তু। মানচিত্রের একদম কোনায় প্রায় 12,500 কিলোমিটার দূরে এক জায়গায় থেমে যায় তার আঙুল। আমেরিকা, ইরান কি সত্যি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত আঘাত হানতে পারে? সম্প্রতি এক ঘোষণায় কেঁপে উঠেছে গোটা আন্তর্জাতিক মহল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির এক জ্যেষ্ঠ কমান্ডার রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়ে দিলেন এক নতুন সামরিক নীতির কথা। বাহিনীর জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বললেন, শুধু নিজেদের সীমানা পাহারা দেওয়ার দিন শেষ। এখন থেকে শত্রুর মাটিতেই আঘাত হানার সক্ষমতা তৈরি করার নির্দেশ পেয়েছে বাহিনী। যে দেশের সামরিক বাজেট আমেরিকার তুলনায় শতভাগেরও কম, সেই দেশের এক সেনা কর্মকর্তা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন শত্রু ভূমিতে অভিযান চালানো। নাকদি নিজেই স্বীকার করলেন ওয়াশিংটনের সামরিক বাজেট তাদের চেয়ে শতগুণ বড়, কিন্তু তার দাবি যুদ্ধের ফলাফল টাকায় নয়, নির্ধারিত হয় বিশ্বাসের শক্তিতে। তিনি আরো দাবি করেন ইরানের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল কারখানা এখনো পুরোদমে সচল। উৎপাদনের গতি নাকি প্রতিটি হামলার গতিকেও ছাড়িয়ে যাচ্ছে। এই ঘোষণার রেশ কাটতে না কাটতেই আরেক বিস্ফোরক মন্তব্য আসে ধর্মীয় মঞ্চ থেকে। ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা আব্দুল নবী মুসাভি ফার্দ, যিনি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবে পরিচিত, ঘোষণা দেন এক শীতল বার্তা। তার ভাষায়, আমরা প্রস্তুতি নিচ্ছি যাতে আমেরিকাও একদিন মিসাইল হামলার স্বাদ পায়। মুসাফি ফার্দের দাবি আরো চমকপ্রদ। তিনি বলেন, ইরান তাদের মিসাইলের পাল্লা বাড়িয়ে 15,000 কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই দূরত্ব সত্যি হলে তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডও চলে আসবে নাগালের মধ্যে। অথচ ইসরায়েলের দূরত্ব মাত্র প্রায় 2,000 কিলোমিটার, যা ইরানের হাতে থাকা বর্তমান মিসাইল প্রযুক্তির মধ্যেই সম্পূর্ণভাবে পড়ে যায়। মধ্যপ্রাচ্যে ইরানের হাতে রয়েছে সবচেয়ে বড় আর বৈচিত্র্যময় মিসাইল অস্ত্রাগারগুলোর একটি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের 2022 সালের এক হিসাব বলছে, ইরানের কাছে তখনই 3,000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল মজুদ ছিল। শুধু মিসাইল নয়, পাহাড়ের গভীরে খোদাই করে তৈরি করা হয়েছে একের পর এক ভূগর্ভস্থ ঘাঁটি, যাকে বলা হয় মিসাইল সিটি। শাহাব 3, সেজিল আর খোররামশার পরিবারের মিসাইলগুলো এসব ঘাঁটিতে লুকানো, যাদের পাল্লা প্রায় 2,000 কিলোমিটার পর্যন্ত। কিন্তু আসল প্রশ্ন হলো, দূরপাল্লার সেই স্বপ্ন কতটা বাস্তব? এখানেই ঢুকে পড়ে উত্তর কোরিয়ার নাম। বিশ্লেষকদের একাংশ বলছেন, ইরানের মিসাইল কর্মসূচির পেছনে বহু বছর ধরে কারিগরি সহায়তা দিয়ে এসেছে চীন আর উত্তর কোরিয়া। এমনকি কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়ায় ওয়াসং 15 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সঙ্গে যুক্ত 80 টনের একটি রকেট বুস্টার নাকি পিয়ংইয়ং থেকে তেহরানে পাচার হয়ে থাকতে পারে। ওয়াসং 15-এর পাল্লা প্রায় 8,000 কিলোমিটার বলে ধারণা করা হয়, যা তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের বিস্তৃত অংশকে ছুঁতে পারে। যুদ্ধ থামেনি, আলোচনাও এগোচ্ছে না, আর এর মধ্যেই বদলে যাচ্ছে ইরানের সামরিক কৌশল। এবার শুধু নিজের ভূখণ্ড নয়, সরাসরি শত্রুর ভূখণ্ডে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইরান। সামরিক নেতৃত্বের একের পর এক গুরুত্বপূর্ণ পরিবর্তন বার্তা দিচ্ছে প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক সামরিক নীতিতে ঝুঁকছে তেহরান। আইআরজিসির জেনারেল মোহাম্মদ রেজা নাকদি জানান, সুযোগ আর নির্দেশ পেলেই ইরানের সামরিক বাহিনী এবার সরাসরি শত্রুর ভূখণ্ডে আঘাত হানবে। যুদ্ধ থামেনি, আলোচনাও এগোচ্ছে না,
আর এর মধ্যেই বদলে যাচ্ছে ইরানের সামরিক কৌশল। এবার শুধু নিজের ভূখণ্ড নয়, সরাসরি শত্রুর ভূখণ্ডে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইরান। সামরিক নেতৃত্বে একের পর এক গুরুত্বপূর্ণ পরিবর্তনই বার্তা দিচ্ছে প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক সামরিক নীতিতে ঝুঁকছে তেহরান। আইআরজিসি জেনারেল মোহাম্মদ রেজা নালতি জানান, সুযোগ আর নির্দেশ পেলেই ইরানের সামরিক বাহিনী এবার সরাসরি শত্রুর ভূখণ্ডে আঘাত হানবে। বার্তাটা স্পষ্ট, এবার শুধু হামলা ঠেকানো নয়, প্রয়োজনে হামলার উৎসের দিকেও এগোচ্ছে ইরান। যুদ্ধ শুরুর আগে ইরানের সামরিক নীতি ছিল মূলত প্রতিরক্ষা কেন্দ্রিক, দেশের ভূখণ্ড রক্ষা করাই ছিল প্রধান লক্ষ্য। আর এখন সেই অবস্থানই পাল্টে যাচ্ছে। এই পরিবর্তন এসেছে ঠিক এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা কার্যত অচলাবস্থায়। সবচেয়ে বড় সংঘাতের জায়গা এখন হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র হরমুজের ওপর শতভাগ নিয়ন্ত্রণের দাবি করছে, তবে ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। এর মধ্যেই মার্কিন বাহিনী একটি পানামার পতাকাবাহী কার্গো জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অভিযোগ, জাহাজটি ইরানের বন্দরের দিকে যাচ্ছিল এবং মার্কিন অবরোধ অমান্য করেছিল। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ বন্ধ এবং আটকে থাকা সম্পদ ছাড়ার দাবি জানিয়েছে। পাকিস্তান ও কাতার মধ্যস্থতা করলেও এখনো বড় কোনো সমঝোতা আসেনি। জুনের অন্তর্বর্তী শান্তি চুক্তির 7 দিনের সময়সীমাও শেষের দিকে। ফলে প্রশ্ন উঠছে, আলোচনা ব্যর্থ হলে পরবর্তী পদক্ষেপ কি হবে? ইরান একই সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে, অর্থাৎ একদিকে কূটনীতি, অন্যদিকে সামরিক প্রস্তুতি। আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় আশঙ্কা, ইরান যদি সত্যি প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক নীতিতে চলে যায়, তাহলে পরবর্তী সংঘাত কি আর শুধু হরমুজ বা সমুদ্র পথেই সীমাবদ্ধ থাকবে, নাকি এবার ইরানের নতুন যুদ্ধনীতির লক্ষ্য হবে সরাসরি শত্রুর ভূখণ্ড? আলোচনার টেবিল যখন অচল, তখন এই প্রশ্নই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় উদ্বেগ। যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষা, নাকি আরো ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি? ইরানের পরবর্তী পদক্ষেপেই মিলবে উত্তর। আলোচনা যখন থমকে আছে, তখনই ইরান যদি আক্রমণাত্মক যুদ্ধনীতিতে এগোয়, তাহলে এই যুদ্ধ কি শেষ হওয়ার পথে, নাকি যাচ্ছে আরো ভয়ঙ্কর এক অধ্যায়ের সূচনা পর্বে? সেই উত্তরের অপেক্ষায় এখন পুরো মধ্যপ্রাচ্য। গত জুলাই মাসে তুরস্কের রাজধানী আনকারায় ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশে ফেরার সফরটি হয়ে উঠেছিল এক শ্বাসরুদ্ধ ও রহস্য ঘেরা নাটক। সাধারণ কোনো কূটনৈতিক সফর নয়, বরং পুরো ঘটনাটি ছিল এক সুপরিকল্পিত গোপনীয়তা এবং চরম নিরাপত্তার চাদরে মোড়ানো। আন্তর্জাতিক রাজনীতিতে চলতে থাকা নানা উত্তেজনার মধ্যেই সেদিন ঘটেছিল এমন এক ঘটনা যা সাংবাদিক ও নিরাপত্তা বিশেষজ্ঞদের মনে গভীর শঙ্কার জন্ম দিয়েছিল। গত জুলাই মাসে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশে ফেরার সফরটি হয়ে উঠেছিল এক রুদ্ধশ্বাস ও রহস্য ঘেরা নাটক। সাধারণ কোনো কূটনৈতিক সফর নয়, বরং পুরো ঘটনাটি ছিল এক সুপরিকল্পিত গোপনীয়তা এবং চরম নিরাপত্তার চাদরে মোড়ানো। আন্তর্জাতিক রাজনীতিতে চলতে থাকা নানা উত্তেজনার মধ্যেই সেদিন ঘটেছিল এমন এক ঘটনা যে সাংবাদিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মনে গভীর শঙ্কার জন্ম দিয়েছিল। এই নাটকীয়তার শুরু হয়েছিল আঙ্কারা ছাড়ার ঠিক আগ মুহূর্তে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করেই তার পূর্ব নির্ধারিত সফরসূচিতে নাটকীয় পরিবর্তন আনেন। কাতারের রাজপরিবারের পক্ষ থেকে উপহার পাওয়া নতুন এয়ারফোর্স 1 বিমানে করে তার আঙ্কারায় পৌঁছানোর কথা থাকলেও দেশে ফেরার সময় তিনি সেটি ব্যবহার না করার ঘোষণা দেন। তিনি দাবি করেন উড়োজাহাজটি আগেই ইংল্যান্ডের মেলডেন হল বিমান ঘাঁটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। রয়টার্সের সাংবাদিক গ্রাম স্ল্যাটারি সহ সফরসঙ্গী সাংবাদিকদের মনে তখন থেকেই দানা বাঁধতে শুরু করে এক অজানা আতঙ্ক। সাংবাদিকদের মনে প্রশ্ন জাগে, তবে কি পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যা তাদের জানানো হচ্ছে না? বিশেষ করে ইরানের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার কোনো সুনির্দিষ্ট ও গুরুতর ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিয়ে সাংবাদিকেরা নিজেদের মধ্যে জল্পনা শুরু করেন। যাত্রার সময় হোয়াইট হাউসের কর্মীরা হঠাৎ করেই সাংবাদিকদের বিমানের জানালার পর্দা নামিয়ে রাখার কঠোর নির্দেশ দেন। সিক্রেট সার্ভিসের অনুরোধ বলে এই নির্দেশ দেওয়া হলেও এয়ারফোর্স 1 এর ইতিহাসে এমন অস্বাভাবিক কড়াকড়ি
আগে কখনো দেখা যায়নি। আসল রহস্য তখনও সাংবাদিকদের কাছে পুরোপুরি অস্পষ্ট ছিল। মাত্র কয়েক সপ্তাহ পর জানা যায় সেদিন আসলে একটি জটিল ও সুচিন্তিত ছদ্মবেশ ধারণের অভিযান চলছিল। নিরাপত্তার চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে ট্রাম্প একটি গোপনীয় অভিযানের অংশ হিসেবে মূল বিমানটি থেকে ক্যাটারিন ট্রাকে চড়ে অন্য একটি সামরিক উড়োজাহাজে উঠেছিলেন। আর সাংবাদিকদের বহনকারী বিমানটিকে এক প্রকার টোপ বা বিভ্রান্তিমূলক কৌশল হিসেবে ব্যবহার করা হয়েছিল। দীর্ঘ ও উৎকণ্ঠায় ভরা আকাশপথ পাড়ি দিয়ে যখন মার্কিন সাংবাদিকদের দলটি ইংল্যান্ডের মেলডন হল বিমান ঘাঁটিতে অবতরণ করে, তখন বাস্তব চিত্রটি আরো বেশি চমকপ্রদ হয়ে ওঠে। তারা সেখানে দেখতে পান প্রেসিডেন্ট ট্রাম্প এমন এক অংশ থেকে নেমে আসছেন যা তাদের ধারণার বাইরে ছিল। এরপর হোয়াইট হাউসের কর্মীরা তাদের নির্দেশ দেন ট্রাম্পকে অনুসরণ করতে, যিনি হাঁটছিলেন কয়েকশো গজ দূরে পার্ক করা সেই নতুন এয়ারফোর্স ওয়ানটির দিকে। নিরাপত্তারক্ষী ও সিক্রেট সার্ভিসের কড়া প্রহরায় চারপাশ ঘিরে রাখা হয়েছিল, যা দেখে মনে হচ্ছিল কোনো হলিউডের থ্রিলার সিনেমার দৃশ্য। নতুন বিমানে ওঠার পর হোয়াইট হাউসের এক সহকারী সাংবাদিকদের ট্রুথ সোশ্যালে ট্রাম্পের দেওয়া একটি পোস্টের প্রিন্ট কপি দেন। আঙ্কারা থেকে ওয়াশিংটনের স্বাভাবিক যাত্রাপথে কোনো বড় বিচ্যুতি ঘটেনি বলে ট্রাম্প দাবি করলেও ভেতরের পরিবেশ ছিল সম্পূর্ণ বিপরীত ও চরম গোপনীয়তাপূর্ণ। জ্বলে পড়ে ছারখার তবুও অপ্রতিরোধ ইসলামী প্রজাতন্ত্র ইরান। দেশটির দাবি এখনো অক্ষত আছে তাদের ৭৫% বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা। এ যেন যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে ইরানের বীর সেনারা। এই আবহে আমেরিকা জুড়ে দিয়েছে কড়া সতর্কবার্তা। বলছে অন্যায়ের বিরুদ্ধে ইরানের লড়াই এখনো শেষ হয়নি। বদরের প্রান্তরে মুসলিম বাহিনী ছিল সংখ্যায় অনেক কম। বাহ্যিক হিসাব বলছিল মক্কার কুরাইশ গোত্রের বিপরীতে শক্তি ভারসাম্য বেশ পিছিয়ে ছিল মুসলিম বাহিনী। ঝুলিয়ে পুড়ে ছারখার তবুও অপ্রতিরোধ ইসলামী প্রজাতন্ত্র ইরান। দেশটির দাবি এখনো অক্ষত আছে তাদের ৭৫%-এরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা। এ যেন যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে ইরানের বীর সেনারা। এই আবহে আমেরিকাকে ছুড়ে দিয়েছে কড়া সতর্কবার্তা। বলছে অন্যায়ের বিরুদ্ধে ইরানের লড়াই এখনো শেষ হয়নি। বদরের প্রান্তরে মুসলিম বাহিনী ছিল সংখ্যায় অনেক কম। বাহ্যিক হিসাব বলছিল মক্কার কুরাইশ গোত্রের বিপরীতে শক্তি ভারসাম্যে বেশ পিছিয়ে ছিল মুসলিম বাহিনী। কিন্তু শেষ পর্যন্ত বদরের যুদ্ধের ফলাফল প্রমাণ করে দিয়েছিল দৃশ্যমান শক্তি আর প্রকৃত সক্ষমতা সবসময় এক হয় না। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা নিয়ে আমেরিকার সৃষ্ট বর্তমান বিতর্ক যেন আবারও সেই ঐতিহাসিক ঘটনাকেই সামনে আনছে। গেল বুধবার ইরানের সরকারি সংস্থা IRN এর কাছে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের মিসাইল ও ড্রোন সক্ষমতা নিয়ে কথা বলেছেন দেশটির সেনাবাহিনীর নির্বাহী বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ। জানান এখনো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার ৭৫%-এরও বেশি অক্ষত আছে, আর এগুলোর সবই ইরানের প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত। এক কথায় ইরানের ড্রোন ব্যবস্থাকে তিনি শত্রুর জন্য এক দুঃস্বপ্ন হিসেবে তকমা দেন। অর্থাৎ মার্কিন ইসরায়েলি জোটের ব্যাপক হামলার পরেও এখনো ভেঙে পড়েনি ইরানের প্রতিরোধ ব্যবস্থা। বলা হয়ে থাকে চলমান যুদ্ধে প্রায় ৪,৪০০টি কামিকাজে ড্রোন দিয়ে আঘাত হেনেছে ইরান, যেগুলোর প্রতিটির দাম ছিল সর্বনিম্ন প্রায় $২০,০০০। ধারণা করা হচ্ছে তেহরানের কারখানাগুলো প্রতি মাসে প্রায় ১০,০০০ ড্রোন উৎপাদন করে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর অনুমান চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইরানের ড্রোন সক্ষমতার মাত্র ১/৩ ধ্বংস করা সম্ভব হয়েছে। এছাড়া চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা অনুসন্ধানের তথ্য উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন বার্তা সংস্থা ওয়াশিংটন পোস্ট, যেখানে বলা হয় বড় ধরনের হামলা চালানোর পরেও এখনো ইরানের ড্রোন সক্ষমতার ৭০-৭৫% অক্ষত আছে। আমেরিকার ধারণা যুদ্ধের মাঝেই ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা পুনরায় শুরু করেছে ইরান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় চলছে শুনশান নীরবতা। বিজিবির, র্যাব, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে আছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল। এ নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন গোপালগঞ্জ থেকে চানমিয়া শিকদার। আপনি যেমনটা বলছিলেন,
আমি এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির ১ নম্বর গেটে। এখানে আমরা কিছুক্ষণ আগে এসে আজকে জানেন যে সারা দেশব্যাপী ১৫ই আগস্টের অনুষ্ঠানযোগ্য পালন করার যে চেষ্টা আওয়ামী লীগের পক্ষ থেকে হচ্ছিল, সেই চেষ্টাকে রুখে দিতে বা সেই চেষ্টাকে আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য বাহিনী তারা কিন্তু সারা বাংলাদেশব্যাপী কিন্তু একটা করিডোর তৈরি করেছে। সেই ধারাবাহিকতায় কিছুক্ষণ আগে আমরা এখানে এসেছি, সকাল টেলিভিশনের ক্যামেরা সহ আমরা আরও অনেক গণমাধ্যম কর্মী কিন্তু এখানে এসেছি। এখানে এসে ১৫ই আগস্ট আজকে এই ১৫ আগস্ট ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারকে কিন্তু হত্যা করা হয়। ভাগ্যক্রমে বেঁচে যান শেখ রেহানা ও শেখ হাসিনা। এ দুজন বিদেশের মাটিতে থাকার অবস্থায় তারা ভাগ্যে বেঁচে যান। তো সেই ১৫ই আগস্ট ঘিরে কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, এই ১৫ আগস্টকে কিন্তু তারা জাঁকজমকভাবে পালন করতেন, অর্থাৎ বঙ্গবন্ধুর আজকে ৫১তম শাহাদত বার্ষিকী এই অনুষ্ঠানটি। তো এই ১৫ই আগস্টকে ঘিরে কিন্তু আজকে এই টুঙ্গিপাড়া বা বঙ্গবন্ধুর সমাধি স্থলে আমরা যদি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চাই যে এই পাশে ১ নম্বর গেটে কিন্তু একেবারেই শুনশান নীরবতা, যেখানে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু আসলে এখানে জনাকীর্ণ একটা পরিবেশ তৈরি হতো। এই পাশে যে মাঠগুলো দেখতে পাচ্ছেন, মাঠগুলো লোকে লোকারণ্য হতো, এবং এই যে গেটটি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই গেটে কিন্তু গাড়ির বহরে একেবারে কিন্তু পুলকিত থাকতো। তো আজ সেই ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ৫১তম শাহাদত বার্ষিকী, এই বার্ষিকীতে কিন্তু একেবারেই শুনশান নীরবতা। আমি যদি আপনাদেরকে একটু এই মেন রোডে একটু এই ১ নম্বর গেটের মেন রোডে একটু আপনাদেরকে দেখাতে চাই, আমার পিছনেই একেবারেই এই রাস্তাঘাটগুলো আজকে ফাঁকা হয়ে আছে এবং কোনো ধরনের যানবাহনের দেখা মেলেনি। শুধু তাই নয়, আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন সহ মূল দলের কোনো মিটিং মিছিল বা যে কোনো ধরনের আলোচনা সমালোচনার কথাও কিন্তু আমরা এখানে শুনতে পাইনি, বা কোনো ধরনের মিটিং মিছিল আমরা দেখতে পাইনি। আমি যদি আমার এই সামনের রোডটা একটু ঘুরিয়ে দেখাই, এ পাশটিতেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। কোনো ধরনের যানবাহন নেই কোনো ধরনের লোকজনের ভিড়, একেবারেই শুনশান নীরবতা। পাশাপাশি আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে ১৫ই আগস্ট ঘিরে কিন্তু বিশেষ করে গোপালগঞ্জে একটু ভিন্নভাবে নেওয়া হয়েছে, অর্থাৎ প্রায় ৫ প্লাটুন বিজিবি কিন্তু এই গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কিন্তু পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সহ পুলিশের বিভিন্ন সিআইডি, এনএসআই, গোয়েন্দা, বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা এই গোপালগঞ্জের ৫টি উপজেলায় তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনাদেরকে আরেকটু বিষয় একটু জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে ১৫ই আগস্ট ঘিরে কিন্তু একটু বিশেষ করে টুঙ্গিপাড়াতে বঙ্গবন্ধুর এই সমাধি স্থলে একেবারে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক একটা করিডোর তৈরি করেছে, এবং একটা আইন শৃঙ্খলার যে একটা বিষয় রয়ে গেছে, যে সেটা হচ্ছে আপনাদের একটু আমার পিছনে একটু দেখাতে চাই যে এখানে একটা আইপিসি রয়েছে। এই আইপিসি কিন্তু আর্ম ফোর্সেস ব্যাটালিয়ন কিন্তু এখানে তারা এই আইপিসিটি এনেছেন, এবং আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকে, অথচ এখানে কিন্তু একেবারেই গাড়ি নেই, একেবারেই পুরো মাঠটি ফাঁকা হয়ে আছে, গাড়ি পার্কিংয়ের জায়গাটি একেবারেই ফাঁকা হয়ে আছে, এবং এখানে একটা আইপিসি সাজোয়া যান এখানে দাঁড় করানো হয়েছে। পাশাপাশি সকালবেলায় যখন আমরা এখানে এসে এই নিউজটি কাভার করছিলাম, নিউজ কাভারের কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে ঠিক এই জায়গাতে বিজিবি মোতায়েন করা ছিল। বিজিবি কিছুক্ষণ পর এখানে টহল দিচ্ছে, এবং টহল দেওয়ার এক পর্যায়ে তারা আসছে এবং যাচ্ছে, আসা এবং যাওয়ার মধ্যে রয়েছে, এমনটাই কিন্তু আমাদের চোখে পড়েছে। তো একেবারেই আপনারা জানেন যে ১৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ই আগস্টে কিন্তু মৃত্যুবরণ করেন, অর্থাৎ তাকে মেরে ফেলা হয় তার সপরিবারকে। সেই ঘটনার ধারাবাহিকতা বজায় রাখার জন্য বা সেই শোক
টিকে পালন করবার জন্য প্রতি বছরই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানমালা রাষ্ট্রীয়ভাবে পালন করতেন। কিন্তু আজ কিন্তু সেই প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন একটি বলয় তৈরি করে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল থেকে সর্বশেষ। দর্শক, এই ছিল আজকের আলোচিত সব সংবাদগুলো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে জেনে দিব শিরোনামগুলো আরো একবার। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পরই 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ার ফ্লোরেক্সে ব্যাপক ক্ষয়ক্ষতি, 2 জনের মৃত্যু, সুনামি সতর্কতা জারি। এবার হরমুজকে মার্কিন অঞ্চল ঘোষণার হুঁশিয়ারি ট্রাম্পের, ইরানের ওপর কঠোর অর্থনৈতিক চাপের ইঙ্গিত, হুমকিতে অবিচল তেহরান, অনুমতি ছাড়া চলতে পারবে না কোনো জাহাজ। ইরানের নতুন হুঁশিয়ারি, এবার কি নিশানায় যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড? আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডারের বার্তায় বাড়ল বিশ্বজুড়ে উদ্বেগ। ইরানের সামরিক কৌশলে বড় পরিবর্তন, এবার শত্রুর ভূখণ্ডে হামলার প্রস্তুতি, আইআরজিসির জেনারেলের হুঁশিয়ারি, সুযোগ পেলেই সরাসরি আঘাত। ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্পের গোপন যাত্রা, আঙ্কারা থেকে ফেরার পথে রহস্য, কড়া নিরাপত্তার আড়ালে কি ঘটেছিল, চাঞ্চল্য বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। ধ্বংসস্তূপ থেকেও অপ্রতিরোধ ইরান, 75% ক্ষেপণাস্ত্র ড্রোন সক্ষমতা অক্ষত রাখার দাবি, আমেরিকাকে করা হুঁশিয়ারি তেহরানের, লড়াই এখনো শেষ হয়নি।